কেবল এইটাই না, এই অবধি তুমি যতগুলো সিম চেঞ্জ করেছো সবগুলোর নাম্বারই আমার জানা। রবি সিম তোমার দুটো, গ্রামীণ একটি, টেলিটক একটি, বাংলা লিঙ্ক তিনটে সিম। এর মাঝে সবচেয়ে ব্যবহৃত সিমটি হলো গ্রামীণ, আর টেলিটকটি ব্যবহার করো তোমার অফিসের কার্যক্রম চালাতে। বাকিগুলো তেমন ব্যবহার করো না ঠিক। তুহিন যেন আজ পরপর হতভম্ব হচ্ছে। বনফুলের শেষ প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেলো, অবাক হয়ে শুধালো। সবই তো দেখে জানো। হয়তো, তবে তুমি যে চর মারতে পারো সেটা আগে কখনো জানিনি, তবে এখন জানি। বনফুলের শেষ কথাটা কেমন তীক্ষ্ণ ছিল। তুহিনের বুক যেন এফোর ওফোর করে দিল মুহূর্তেই। অপর পাশে থাকা মেয়েটিও চুপ। সে হয়তো নিজের প্রিয় মানুষের নিস্তব্ধতা উপভোগ করছে মন ভরে। তুহিন থামল, নিজেকে ধাতস্থ করে বলল, একটা কথা রাখবে বনফুল? কি? জবাব দেওয়ার সময় বনফুলের কণ্ঠ যেন অত্যাধিক রকমের শীতল মনে হলো। তবে পাত্তা দিল না সেটা তুহিন, বরং অসহায় কণ্ঠে বলল, একবার কি হসপিটালে আসবে বনফুল? চিত্রা তোমাকে বড় দেখতে চাচ্ছে। তুহিনের আবদার মিনিট পেরোতেই বনফুলের নীরব তাচ্ছিল্যের ভাষায় হেয়ালি হয়ে উড়ে গেল। বনফুল উত্তর না দিয়ে তৎক্ষণাৎ বিচ্ছিন্ন করলো কলটি। তুহিন চোখ বন্ধ করে ফেলল। তার উচিত হয়নি মেয়েটাকে কল দেওয়া। মেয়েটার দিক না ভেবেই সে আবার আঘাত করল। বয়সন্ধির মেয়েরা আবেগের দিক থেকে পৃথিবীর যে কোনো বিষয় থেকে এগিয়ে। তাদের জীবনে আবেগ প্রাধান্য পায় সবচেয়ে বেশি। আর সে আবেগে তারা যদি কিঞ্চিত আঁচড় পায় তাহলে তারা উঠে ধ্বংসের বীজ। সবকিছু ধ্বংস করতে তারা সচেষ্ট। কেন কল দিলে ভাইজান? ও তো আসবে না আমি জানি। হুট করে চিত্রার অসুস্থ কণ্ঠ ভেসে আসতেই তুহিন চমকে বোনের দিকে তাকালো। মেয়েটার জ্বরে মুখ লাল হয়ে আছে, চোখ বেয়ে নীরবে নিভৃতে গড়িয়ে পড়ছে অশ্রুকণারা। ভাই সান্ত্বনা দিতে চাইলেও কিন্তু চিত্রা যে অনেক বুঝদার হয়ে গেল। বুঝদার কণ্ঠে বলল, আমি কষ্ট পাচ্ছি না ভাইজান, মোটেও কষ্ট পাচ্ছি না। তুমি চিন্তা করো না ভাইজান, আমি সামলে নিব নিজেকে। তুহিন বাসাহারা। তার এত বছরের জীবনে নিজেকে এত বেশি অসহায় সে কখনোই অনুভব করেনি। আজ মনে হচ্ছে নিজের বোনের কথা ভেবে অন্তত তার নিজের ভালোবাসা ভুলে যাওয়া উচিত। সে বড় ভুল করে ফেলেছে, বড় ভুল। চিত্রার অসহ্য রকমের জ্বরে নাজেহাল অবস্থা, তবুও সে বেডে শুয়ে থাকছে না। কিসের একটা অস্থিরতা তার শরীর জুড়ে। ধরনের বুকে তার তখন অপরান্তের মুগ্ধতা। আজান দিচ্ছে চারপাশে। পাখির মৃদু কিচিরমিচির শব্দে সে আর বসে থাকলো না কেবিনে। তার মা আর ভাই গিয়েছে ডাক্তার চেম্বারে রিপোর্ট নিয়ে। আশপাশ থেকে ফাঁকা পেরোতেই সে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। এই ধুম জ্বর নিয়ে সে করিডোর জুড়ে পায়চারি শুরু করলো। হুট করে তার পা থেমে গেল করিডোর দিয়ে বাহিরে তাকাতেই। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে হসপিটালের ভেতরে ঢুকতে দেখে তার আনন্দরা যেন বাঁধ ভাঙল। বনফুল হসপিটালে ব্যস্ত পায়ে প্রবেশ করছে, তার পেছনে বাহার বায়ু। চিত্রা করিডোর ছেড়ে এগিয়ে গেল। বনফুল সকল রাগ ভেঙে তার কাছে এসেছে। এটা সে যেন বিশ্বাস করতে পারল না। চিত্রা মুখে বিশ্বজয়ের হাসি। তবে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বাহার আর বনফুল গাইনি বিভাগে প্রবেশ করেছে, চিত্রা অবাক, হতভম্ব। নিজের কৌতূহল দমাতে না পেরে এগিয়ে গিয়ে দেখল সেখানে বাহারের বান্ধবী ওই নোঙ্গর নামের মেয়েটাও আছে। কেবল আছে না, সে বাহার ভাইয়ের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। ধরায় তখন প্রহর চলছে, অপরান্তের সমাপ্তির প্রহর। ব্যস্ত শহরে ঝুপ করে নেমে এসেছে ক্লান্তি। কেউ রিকশার টুংটাং শব্দে খুঁজে নিচ্ছে অবকাশের ভাবনা। আধার আকাশে আধো কুয়াশা হামাগুড়ি দিচ্ছে। হিমেল সমীর জনজীবনে দিয়েছে প্রশান্তি, কেবল শান্তি নেই চিত্রার দেহে মনে। কেবিনের এক কোণায় বসে সেই অশান্তির জীবনে হিসাব মেলাচ্ছে। মেলাতে মেলাতে ফলাফল বের হলো অদ্ভুত জীবন, অচেনা দুঃখ। চিত্রার চোখের কার্নিশ ঘেঁষে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখের পাতায় ভেসে উঠল সেই অপ্রত্যাশিত নিষ্ঠুর অপ্রিয় দৃশ্যটি। বাহারবাই কারো ভরসার কাঁধ হয়েছে, এটা চিত্রা মানতে পারছে না। অবশ্য মানতে না পারারই কথা। যে মানুষ সর্বদা ছিল ছন্ন ছাড়া বেখেয়ালি, সে মানুষ হুট করে কারো খেয়াল রাখার কারণ হয়ে যাবে, সেটা চিত্রা কিভাবেই বা মানবে। উন্মাদ হলো সে। দ্রুত গতিতে মায়ের ফোন থেকে কল লাগালো কাঙ্ক্ষিত সেই নাম্বারটিতে।
রিং হলো চিত্রা তৃষ্ণার্ত পাখির ন্যায় ছটফট করতে লাগলো। তার তৃষ্ণাকে চিরযৌবনা রেখে অপর পাশের মানুষটি ফোন রিসিভ করলো না। অবহেলায় মূর্ছে গেল ফুলের ন্যায় চিত্রা, চোখ তার ঘোলাটে হয়ে এলো, দৃষ্টি এলোমেলো, চারপাশে হাতড়ে একটি ভরসার কাঁধ খুঁজলো কিন্তু পেল না। পাবে বা কীভাবে? তার ভরসার কাঁধ আজ অন্যের আশ্রয় হয়েছে যে। এই চরম সত্যি মানতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটি। চোখের সামনে বখাটে ববগুড়ে এক পাগলাটে পুরুষের হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল, যাকে ভালোবেসে অষ্টাদর্শী বিনা লাভে কষ্ট ধার করেছে। একটি সুন্দর সকাল, চোখে মুখে নতুন উদ্যম নিয়ে তার আগমন। তার আগমনে নাচছে মেঘ, প্রাকৃতিক আনন্দ ঘন। সওদাগর বাড়িতে আনন্দ উপচে পড়ছে। আজ বাড়ির চঞ্চল প্রাণ বাড়িতে ফিরে আসবে। অবনী বেগম ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছেন, তার সাথে সাহায্য করছেন রোজা সওদাগর। ব্যস্ত রান্নাঘরে হুট করে আগমন ঘটল ছোট্ট চেরির। এসেই মায়ের আঁচল টানলো, শুধালো। কি রাধু আম্মু? অবনী বেগমের ব্যস্ত হাত থামল না। কাজ করতে করতে মেয়ের উত্তর দিলেন। ইলিশ মাছ রান্না করছি সোনা, তোমার চিত্রা আপার অনেক পছন্দ তাই। চিত্রা আপা কি আজকে আসবে আম্মু? কতদিন আপার সাথে খেলি না, আপা না থাকলে মোটেও ভালো লাগে না আম্মু। অবনী বেগম এবার ব্যস্ত হাতে থমলেন, মেয়ের দিকে তাকালেন, চাইলেন চেনহের দৃষ্টিতে। আর কেউ না জানুক, সে তো জানে তার মেয়েটা চিত্রা আপা বলতে পাগল। মায়ের বুকের চেনহ ঢেলে দিল মিষ্টি চেরির পানের চেয়ে। কপালে আদর মাখা মিষ্টি চুমু এঁকে মেয়ের গাল টানলেন। তোমার ভালো লাগে না বলেই তো আপা চলে আসছে, আর মন খারাপ করে রেখো না কেমন। চেরি গাল ভরে হাসলো। গোলগাল স্থূল আকার চেহারাটির ডাগর ডাগর অক্ষি যুগল হাসির দাপটে পিটপিট করলো। সেই পিটপিট নেত্র মেলে সে বড় আম্মুর দিকে চাইল। বড় আম্মুকে কাজে ব্যস্ত দেখতেই সাবধানী ভঙ্গিতে মায়ের আঁচল টেনে নত হওয়ার ইশারা করলো সে। মেয়ের সাবধানী হাবভাব এড়ায় না মায়ের দৃষ্টি, তাই সেও সাথে সাথে মাথা নামায়, শুধায়। সিক্রেট কিছু বলবে? চেরি সম্মতিতে মাথা নেড়ে উপর নিচ প্রায় ফিসফিস করে বলে। আম্মু, তরকারিতে ইলিশ মাছের 2টো টুকরো বেশি দিও। বাহার ভাই আর বনফুল বুবুও তো ইলিশ মাছ অনেক পছন্দ করে। মেয়ের কথায় তাজ্জব বনে যায় অবনী বেগম। ও বাড়ির মানুষগুলোর সাথে তাদের আজকাল দেখা সাক্ষাৎ নেই বললেই চলে, না আছে সম্পর্ক, তবুও বাচ্চা মেয়েটা ভালোবাসা ভুলেনি, অথচ বড়রা অনায়াসে তা ভুলে ভালো আছে। দিবে তো আম্মু? দিও প্লিজ। আর না থাকলে আমারটা দিয়ে দিব, তুমি কাউকে বলো না কেমন। অবনী বেগমের চোখ ঝাপসা হয় মেয়ের এমন মায়া ভরা বায়নায়। সে ঝাপসা চোখে মেয়ের আদর দিতে দিতে বলে। ওদের জন্য 2টো টুকরো বাড়িয়ে দিব, তুমি চিন্তা করো না। মায়ের আচ্ছাসে আনন্দহারা হয় চেরি, ছুটে যায় রান্নাঘর ছেড়ে। মনে মনে ফোন দিয়ে আটে বাহার ভাইদের বাড়ি যাওয়ার। এখন একবার গিয়ে বুবুকে বলে আসবে যেন দুপুরের ভাত তাড়াতাড়ি না খায়, চেরি মাছ নিয়ে আসবে। সকাল হতেই চিত্রা হাঁসফাঁস শুরু করে। সে আর হসপিটাল থাকবে না, কোনোভাবেই না। তাকে বাড়ি নিয়ে গেলেই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। মেয়ের নাচের বান্দা আবদারে মুনিয়া বেগম হার মানেন। সকাল সকালে তাকে ছেড়ে দেওয়ার আর্জি পেশ করেন ডাক্তারদের কাছে। তুহিন মাকে আগেই পাঠিয়ে দেয় বাড়িতে। চাঁদনি ও ওহি চিত্রাকে নিয়ে আসতে যায়। চিত্রা চঞ্চল চিত্ত, বাড়ি আসলে সে সুস্থ হয়ে যাবে এই কথাটি পুরোপুরি ঠিক নয়। ঠিক কথা হলো, বাড়ির পাশে বসবাসকারী প্রেমিকের সান্নিধ্যে থাকলে সে সুস্থ হবে। ছন্ন ছাড়া বাহার ভাইয়ের গিটারের শব্দ শুনে সে সুস্থ হবে। সে সুস্থ হবে আধ্যাত্মিক এক ওষুধের মাধ্যমে, যে ওষুধের কথা কেউ জানে না, কেবল রোগ জানে আর রোগী জানে। চিত্রাদের গাড়ি শব্দ তুলে সওদাগর বাড়ির সামনে এসে থামলো। খানিক জার্নিতে মেয়েটার শরীর ক্লান্ত। তুহিন দ্রুত গাড়ি ছেড়ে বের হলো। বোনের নিকট বাড়িয়ে দিল সাহায্যের হাত। চিত্রা এক পলক সেই হাতের দিকে চাইল, নির্লিপ্ত দৃষ্টিজোড়া সরিয়ে ক্ষীণ স্বরে বলল, আমি পারবো। তুহিনের আশাভরা হাতটা অগোচরে নিজেকে গুটিয়ে নিল। চাঁদনি ভাই বোনের এই মান অভিমানের পালা দেখে হতাশার শ্বাস ফেলল খুব গোপনে। পরিস্থিতি স্বাভাবিক করতেই কিছুটা মিছে ধমক দিয়ে বলল,
কি তুমি পারবে? হ্যাঁ, শরীর যা দুর্বল হয়ে আছে, নড়তেই তো পারিস না ভালো করে। আয় আমার হাত ধর দেখি, আমি ধরছি। চিত্রা বাক্য ব্যয় না করেই নীরবে চাঁদনির হাতটি ধরল। তুহিনের হতাশার শ্বাস ফেলল। চিত্রা গাড়ি থেকে নামতেই তার দৃষ্টি গেল একতলা বিশিষ্ট রং চটা দালানটির দিকে। যেই দালানের আতখসা চাঁদের কোণে বসে ঝিমুচ্ছে শালিক। কয়েকটি মেটে রঙের নিত্য পরিহিত জামা কাপড় উঠছে ছাদের কার্নিশে। চিত্রার তীর্থের কাকের ন্যায় তাকিয়ে রইল মিনিট দুই, হয়তো পরিচিত মানুষকে দেখতে পাওয়ার লোভে। কিন্তু ফলাফল শূন্য। গাঢ় বিষাদ এসে জমল তার বুকে। কিন্তু হুট করেই সকলের দৃষ্টি আটকে গেল সেই রংচটা বাড়ির মেইন গেটের সামনে। একটি কন্দনরত বাচ্চার নিষ্পাপ মুখমণ্ডল দৃষ্টিগোচর হতেই সকলের মন মুহূর্তেই হাপিত্তেশ করে উঠল। চিত্রা তো এই অসুস্থ ব্যথাযুক্ত শরীরটা নিয়ে ছুটে গেল নিষ্পাপ বাচ্চাটির দিকে। চেনহের হাতে আগলে নিল মুহূর্তেই। চিত্রা পেছন পেছন চাঁদনি, ওহি এবং তুহিন উপস্থিত হলো। চেরির মুখমণ্ডল লাল হয়ে এসেছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে বাচ্চাটা। চিত্রা উত্তেজিত হলো, চঞ্চল কণ্ঠে শুধালো, কি হয়েছে আমার চেরি সোনার? কাঁদছে কেন আমাদের প্রিন্সেস? চেরির কান্নার স্রেত উত্তল হলো, ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, না আপা, বুবু ভালো না। বনফুল বুবু পচা হয়ে গিয়েছে, সে মোটেও ভালো না। সকলের ভুরু কুঞ্চিত হলো। চিত্রা আহত চোখে চাইল বন্ধ দরজার দিকে। মনের মাঝে মানতে না চাওয়ায় এক ঝড় উতাল পাতাল ধ্বংস তুলল। বনফুল নামক মিষ্টি মেয়েটা এমন পাষাণ হয়ে গিয়েছে তা সে মানতে পারল না। ওহি নিজের ছোট বোনকে বুকে চেপে ধরল, দাঁত কিরমির করে জিজ্ঞেস করল। চেরির ঠোঁট ভেঙে কান্নারা ততক্ষণে আরও প্রশস্ত হলো। তারা জানল না বনফুলের দোষ কী ছিল। ততক্ষণে সওদাগর বাড়ির ভেতর পৌঁছে গেল এই সংবাদ। তাদের সামনের বাড়ির মানুষগুলো প্রতি এবার রাগ পোগার হলো তাদের।